কিভাবে ইউএস নেভি শিলের অফিসার ধরা পড়ে গেল ইন্ডিয়ান প্যারামিলিটারি ফোর্সের হাতে। কুখ্যাত পাক গোয়েন্দা সংস্থা আইএসআইকে কিভাবে ডিকোড করলো র। ডিসেম্বরে কি বাংলাদেশের অবস্থা হবে লিবিয়ার মতো। মিলিটারাইজ পোর্ট ব্যাপক সংখ্যায় ওয়ারশিপস, সাগরে কি মাস্টার কার্ড খেলল ভারত। নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়, আপনাদের সকলকে অনেক স্বাগত জয় হিন্দের এই এপিসোডে। আগামী সোমবার দিন রাত 12:30টার সময় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। যারা জিতবেন তারা আগামী 4 বছরের জন্য এই বিশ্ব ফুটবলের বেতাজ বাদশায় পরিণত হবেন। তারা অনেক কিছু নির্ণয় করবেন। আপনারা দেখবেন যে ফুটবল হোক, টেনিস হোক বা ক্রিকেট হোক বা যে কোনো খেলা হোক, তার একটা ফাইনাল ম্যাচ থাকে। কিন্তু একমাত্র জিও পলিটিক্স বা ভূ রাজনৈতিক খেলায় কোনো ফাইনাল ম্যাচ হয় না। পরিবর্তে সারা বছর ধরে সেখানে আঘাত, পাল্টা আঘাত, কোভার্ট অপারেশন বা ডিপ্লোম্যাসি এগুলো চলতে থাকে। এবং যে দেশ এটা ভালোভাবে করতে পারে তারা সারা বিশ্বের কাছে দুর্ধর্ষ দেশ হিসেবে পরিগণিত হয় বা কাউন্টিংয়ে চলে আসে, সফল দেশ হিসেবে তাদেরকে মনে করা হয়। এবং আপনারা এটাও ফলো করবেন যে গত বেশ কয়েক বছর ধরে এশিয়া মহাদেশ, এখানে যেন ঘটনার ঘনঘটা, এখানে যুদ্ধ থেকে বাণিজ্য সবটাই বেশি। এবং এই এশিয়া মহাদেশের যে অংশে আমরা অবস্থান করছি, ভারতবর্ষ অবস্থান করছে, সেই দক্ষিণ পূর্ব এশিয়াতে এই মুহূর্তে বিশ্বের তাবর মহাশক্তিধর রাষ্ট্রগুলোর একদম টার্গেট পয়েন্টে আছে। কে কিভাবে কখন কোন অংশে থাবা বসাবে তার জন্য ওত পেতে বসে আছে, ব্লুপ্রিন্ট রেডি হচ্ছে এবং এক্সিকিউশন হচ্ছে। কিন্তু একটা বড় বাধা রয়েছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশের ক্ষেত্রে অন্য দেশগুলোর জন্য। তাহলে ভারতবর্ষ তার সুপার পাওয়ার হয়ে ওঠা এবং তার যে মহাশক্তিধর, তার যে ডিফেন্স, এবং এই ভারতবর্ষের এই ডিফেন্স স্ট্রেংথকে ডিকোড করতে না পারলে বাকি দেশগুলো এই রিজিয়নে, এই জিওপলিটিক্সে খুব একটা সুবিধা করতে পারছে না। এটা মোটামুটি পরিষ্কার। আপনারা মনে করতে পারবেন যে গত 14ই জুন ভারতবর্ষের এয়ার ডিফেন্সকে পরখ করে দেখার জন্য, টেস্ট করে দেখার জন্য সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দামি ইউএস নির্মিত F-35B স্টেলথ ফাইটার জেটকে পাঠানো হয়েছিল ইউকের মাধ্যমে। এবং সেটাকে আমরা এমনভাবে আমাদের এয়ার ডিফেন্সের মাধ্যমে লক করে দিয়েছিলাম যে পরবর্তী 2 মাস সেটা কেরালার মাটিতে মুখ থুবড়ে পড়েছিল। পরবর্তী সময় আবার কি দেখলাম, এখানে না থেমে থেকে একটি মহাশক্তিধর দেশ, এক্ষেত্রে আমরা মনে করতেই পারেন আমেরিকা, তাদের টপ এজেন্ট ম্যাথু ভ্যান্ডিককে সদল বলে পাঠিয়ে দিল ভারতবর্ষের বিভিন্ন গোপন তথ্য জানার জন্য। হাতে আমরা পেলাম, আমাদের এজেন্সির তরফে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং তিনি এখন হুইল চেয়ারে যাতায়াত করছেন। কিন্তু এটা মনে করলে ভুল হবে যে আমেরিকা বা তাদের যে গোয়েন্দা সংস্থা সিআইএ ভারতবর্ষের গোপন তথ্য বের করে আনার ক্ষেত্রে তাদের প্রয়াসকে বন্ধ রেখেছে। এটা ভাবলে একদম বড় ভুল হবে। কারণ সম্প্রতি আরও একটা ঘটনা ঘটেছে যেটা জানলে আপনারা চমকে উঠবেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা বিশ্বের কাছে আমেরিকা ফের তাদের মুখ পুড়িয়েছে, ডিকোড হয়েছে আমেরিকা। এবং ভারতবর্ষের যে সিকিউরিটি স্ট্রেংথ বা বর্ডার সিকিউরিটি স্ট্রেংথকে বুঝতে এসে যে বার্তা আমেরিকা পেয়ে গেছে, সেই বার্তা সরাসরি পৌঁছে গেছে ওয়াশিংটন ডিসি পর্যন্ত। আমরা চলে যাচ্ছি গত 11ই জুলাই। 11ই জুলাই ইন্দো নেপাল সীমান্ত, উত্তরপ্রদেশের একটি জেলা মহারাজগঞ্জ, সেখানে যে নেপাল সীমান্ত, সেখানে আমাদের এসএসবির জওয়ানরা সেই মুহূর্তে বর্ডার সার্ভিলেন্স করছিলেন অন্যান্য দিনের মতোই। হঠাৎ করে বেশ কয়েকজন জওয়ানের চোখে কিছু ডিসঅর্ডার ধরা পড়ে, কিছু অসঙ্গতি ধরা পড়ে এবং তারা দেখেন ওই বর্ডারের 516 নম্বর পিলার সংলগ্ন অংশে এমন কিছু ঘটছে যে ভারতবর্ষের নিরাপত্তার জন্য সঠিক নয়। তারা অ্যাক্টিভ হন এবং একজন বিদেশি ব্যক্তি যে পুরো মাথাটাকে কভার করে রেখেছিল, সে দ্রুত ভারতবর্ষের অংশ থেকে নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাকে পাকড়াও করা হয় এবং তাকে এরপর নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সির হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে যে তথ্য আসছে গোয়েন্দা রিপোর্ট অনুসারে, তা জানলে আপনারা চমকে উঠবেন। আপাতভাবে যে তথ্য আমরা জানতে পারছি, এই ব্যক্তির নাম জর্ডান ব্রাউন। এই ব্যক্তি আলটিমেটলি মার্কিন নাগরিক, বাড়ি ক্যালিফোর্নিয়ায়, এবং তার থেকেও চাঞ্চল্যকর তথ্য লুকিয়ে আছে পরবর্তী ক্ষেত্রে। কারণ এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আমাদের গোয়েন্দারা জানতে পারছেন তা ভারতবর্ষের সিকিউরিটির জন্য ভীষণ ভয়ঙ্কর ছবি হতে পারত যদি এই ব্যক্তিকে গ্রেপ্তার করা না যেত। কারণ এই ব্যক্তি জর্ডান ব্রাউন হলেন ইউএস নেভি সিলের একজন সদ্য প্রাক্তন অফিসার এবং যিনি সিআইএর নির্দেশেই এই ইন্দো নেপাল সীমান্তে এসেছিলেন বা উত্তরপ্রদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বা অনুপ্রবেশের চেষ্টা করছিল। তার রুটটা কি পাওয়া যাচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই জর্ডান ব্রাউনকে সিআইএর তরফে পাঠানো হয়েছিল থাইল্যান্ডে। সেখানে ইউএসের বড় একটা বেস রয়েছে, সেখানে তার যাবতীয় মিশন তাকে বুঝিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে তিনি পৌঁছন শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা থেকে তিনি পৌঁছন নেপাল এবং নেপাল থেকে তিনি অত্যন্ত গোপনে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। সেই সময় আমাদের এসএসবির জওয়ানরা তাকে পাকড়াও করে নেয় এবং যে তথ্য আমাদের গোয়েন্দারা জানার চেষ্টা করছেন যে সিআইএ ঠিক কী ধরনের কোভার্ট অপারেশন ভারতে ফের করার চেষ্টা করছে, কারণ এই জর্ডান ব্রাউন মূলত ইউএস নেভি সিলের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং তার পাশাপাশি একাধিক কভার্ট অপারেশনে অত্যন্ত দক্ষ বলে আমাদের গোয়েন্দারা জানতে পেরেছেন ইতিমধ্যেই। অর্থাৎ যেভাবে ম্যাথু ভ্যান্ডিককে সিআইএ পাঠিয়েছিল তথ্য জানার জন্য কভার্ট অপারেশনের জন্য, ঠিক একইভাবে এই জর্ডান ব্রাউন যিনি ইউএস নেভি সিলের একজন অফিসার, তাকেও এই কভার্ট অপারেশনের জন্য পাঠানো হয়েছিল ভারতবর্ষের সামরিক তথ্য জানার জন্য, শক্তি বোঝার জন্য। তবে ইতিমধ্যে যে বার্তা ওয়াশিংটন ডিসিতে পৌঁছে গেছে ভারতবর্ষের এয়ার ডিফেন্সকে নিয়ে বা ভারতবর্ষের বর্ডার স্ট্রেংথকে নিয়ে, তা অত্যন্ত কড়া বার্তা বলে একটা বড় অংশ মনে করছেন। কড়া বার্তা আরও একটি দেশ পেয়েছে, তাহলে আমাদের প্রতিবেশী কুচক্রী পাকিস্তান। এবং পাকিস্তান যে অংশটিকে জোর করে দখল করে রেখেছে, অর্থাৎ কাশ্মীরের যে বৃহৎ একটি অংশ যাকে বলা হয় পাক অকুপাইড কাশ্মীর, সেই পাক অকুপাইড কাশ্মীরের বাসিন্দারা যে রক্তক্ষয়ী সংগ্রামে নেমেছে, রাস্তায় নেমেছে, তারা পাকিস্তানের নাগপাশ থেকে ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন। সেই আন্দোলন আজকে যখন এপিসোড শুট করছি তখন 34 দিনের মাথায় পড়লো। প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে পাক সেনার গুলিতে, প্রচুর মানুষ কারাবন্দী, কিন্তু এই রক্তক্ষয়ী সংগ্রামকে পাক সেনা এখনো পর্যন্ত দমন করতে পারেনি। অন্যদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি তারা রাস্তা নেমে প্রত্যেক দিন তাদের অবস্থানকে জানান দিচ্ছে পাক আর্মিকে। এবং এতটাই পরিস্থিতি খারাপ যে পাকিস্তান আর্মির ডিজিআইএসপিআর আহমেদ শরীফ চৌধুরী তিনি ভয় পেয়ে গেছেন, তিনি ভীত সন্ত্রস্ত। এবং এতটাই তিনি ভীত যে সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে হ্যাঁ, আজকের দিন পর্যন্ত বালুচিস্তান আমাদের হাতে আমরা রাখতে পেরেছি এবং আমাদের সেরা সেখানে চেষ্টা করছি যাতে বালুচিস্তান কোনোভাবেই আমাদের হাতছাড়া না হয়। পরিস্থিতি বুঝুন যে কোন অবস্থায় একজন আর্মি পার্সনকে বা আর্মির মুখপাত্রকে এই ধরনের বক্তব্য রাখতে হয়। ডিজিআইএসপিআর যে কথা বলছেন পাকিস্তান আর্মির তরফে, সেই ছবিটা বাস্তব নয়, কারণ প্রত্যেক দিন পাকিস্তান আর্মির যে বিভিন্ন আউটপোস্ট বা বাংকারকে ভেঙে গুঁড়ি দিচ্ছে প্রতিবাদী জনতা, পাকিস্তান ভেঙে যাবে, টুকরো হয়ে যাবে, শুধু সময় একটু অপেক্ষা করতে হবে। এবং তার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে আসছে যা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। পাকিস্তান তাদের যে কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই, তাদেরকে দিয়ে ভারতবর্ষকে রক্তাক্ত করার যে ব্লুপ্রিন্ট প্রত্যেক দিন রচনা করে, সেই আইএসআইকে ডিকোড করতে পেরেছে ঠিক শুনছেন আপনারা। এবং এটা আমি বলছি না, এটা বলছে পাকিস্তানের গণমাধ্যম, সেখানকার প্রত্যেক টিভি চ্যানেলে এই মুহূর্তে এই খবরটা চলছে। কি ঘটনা ঘটেছে, যে তথ্য আসছে যে পাকিস্তানের যে কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই, তার যিনি সদ্য প্রাক্তন চিফ আসাদ দুরানি, তিনি নাকি ভারতবর্ষের গোয়েন্দাদের প্রচুর তথ্য জুগিয়েছেন বিভিন্ন সময়, এবং যেটা ভারতবর্ষকে অনেক ক্ষেত্রেই এই পাকিস্তানের যে বিভিন্ন ধরনের ব্লুপ্রিন্টকে ডিকোড করতে সাহায্য করেছে। সম্প্রতি পাকিস্তানের আইএসআই চিফ সদ্য প্রাক্তন আসাদ দুরানি তিনি একটি বই লিখেছেন, দ্য স্পাই ক্রনিকলস। সেখানে এই সমস্ত তথ্য তিনি নিয়ে এসছেন এবং সঙ্গতভাবেই এই বইটি সামনে আসার পর বা পাবলিশ হওয়ার পর আসাদ দুরানি তিনি দেশ ত্যাগ করেছেন, পাকিস্তান ত্যাগ করেছেন, তিনি অন্যত্র আত্মগোপন করেছেন। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে পাকিস্তানের আইএসআইয়ের গোপন তথ্য এই মুহূর্তে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হাতের মুঠোর মধ্যে রয়েছে। এটা বলছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন ওয়ার স্ট্র্যাটেজিস্ট বা ইন্টেলিজেন্স রিপোর্ট তাই আসছে। একদিকে যখন পাকিস্তানের ডিজিআইএসপিআর তিনি ঢোক গিলছেন, তখন অন্যদিকে ঢাকার আকাশে আশঙ্কার মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং একটা ঘোষণার মাধ্যমে সেই মেঘ আরও বেশি ভয়ঙ্কর আকার ধারণ করবে, এমনটাই মনে করছেন বিভিন্ন ওয়ার স্ট্র্যাটেজিস্ট এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ঘোষণাটা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন তিনি ডিসেম্বর মাসেই বাংলাদেশে ফিরবেন, ঢাকায় ফিরবেন এবং মৃত্যুদণ্ডের রায়কে তিনি মাথায় নিয়ে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন। এটা তো ঘোষণা করেছেন। বাস্তবটা কি? বাস্তবটা ভীষণ ভয়ঙ্কর বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন। বাংলাদেশ সংবিধান, কারণ ইতিমধ্যে বাংলাদেশ সংবিধানের ৫৫ যে সংশোধনী তা বাতিল হয়ে গেছে। এটা বাতিল হওয়ার অর্থ হলো, আমরা যদি ধরে নিই ডিসেম্বর মাসেই হাসিনা দেশে ফিরছেন, তার আগে যদি ৫৫ সংশোধনী বাতিল হয়ে গেছে, যে ছবিটা আমরা জানতে পারছি, তার ফলে বাংলাদেশে মার্শাল ল জারি হতে পারে। মার্শাল ল মানে একটা জরুরি অবস্থা। এই মার্শাল ল জারি হওয়ার পরিপ্রেক্ষিতে দুটো বিষয় ব্যাক টু ব্যাক ঘটবে। প্রথম বিষয় হলো যে বিএনপি এবং জামাত এদের যে রাজনৈতিক কর্মকাণ্ড তা সংকুচিত হবে, আবার একই সঙ্গে আওয়ামী লীগ এরা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আসবে। অন্যদিকে আরও একটি বিষয় ঘটবে, তা হলো বাংলাদেশের যে বিচার ব্যবস্থা এই মুহূর্তে পরিচালিত হচ্ছে, যে মুহূর্তে ডিসেম্বরের আগেই
মার্শাল ল এক্সিকিউশন হবে বা মার্শাল ল জারি হবে, বিচার ব্যবস্থার উপরে বিএনপি এবং জামাতের প্রভাব একদমই কমে যাবে, যেটা বিভিন্ন অংশ থেকে অর্থাৎ জামাতের বা বিভিন্ন অংশ থেকে আশা প্রকাশ করা হয়েছে, মনে করা হচ্ছে যে একটা পরিকল্পিত বিচার ব্যবস্থার মুখোমুখি হাসিনাকে দাঁড় করানো হবে, সেটা একদম ভেস্তে যাবে। ফলে হাসিনাকে যদি এই বিচার ব্যবস্থার মুখোমুখি দাঁড়াতে হয়, সেটা একটা নিরপেক্ষ বিচার ব্যবস্থা হবে, যেটা অনেকটাই সত্যি কথা বলবে এবং আসল সত্যিটা কি যেটা 2024 সালে ঘটেছিল সেই তথ্যকে সামনে নিয়ে আসতে পারে বলে একটা বড় অংশ মনে করছেন। এছাড়াও গোয়েন্দা রিপোর্ট অনুসারে আমরা জানতে পারছি, যখন আমরা এই এপিসোড শ্যুট করছি তখন ঢাকার গুলশান প্লট 1 এই চত্বরের একটি 5 তারা হোটেলে 14ই জুলাই সেখানে ইউএস গোয়েন্দা সংস্থা সিআইএর 4জন টপ এজেন্ট তারা এই মুহূর্তে চেক ইন করেছেন, সেই তথ্য আমরা জানতে পারছি। ইউএসের সিআইএর এই 4জন টপ এজেন্ট কী করবেন, একাধিক গোয়েন্দা রিপোর্ট আমাদের যা কনফার্ম করছে তা হলো যে ডিসেম্বর মাসে হাসিনা যখন দেশে প্রত্যাবর্তন করবেন সেই সময় গোটা দেশে অর্থাৎ ঢাকা সহ বিভিন্ন অংশে প্রতিক্রিয়া কী হতে পারে, হাসিনার সেফ করিডর কী হবে এবং তার প্রোটেকশন কী হবে, এই সমস্ত বিষয়টা বোঝার জন্য আমেরিকা আগে থেকেই তাদের টপ এজেন্টদের সেখানে পাঠিয়ে রেখেছে। তারা তথ্য সংগ্রহ করবেন এবং গোটা বিষয়টাকে মনিটর করছে এবং লিড করছে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, এবং তার মাধ্যমেই গোটা বিষয়টা অপারেট হচ্ছে বলে একাধিক গোয়েন্দা রিপোর্ট আমাদের সামনে আসছে। ফলে হাসিনার প্রত্যাবর্তন, আমেরিকার সক্রিয়তা এবং বিএনপি জামাতের সংকুচিত হয়ে ওঠা একটা আলাদা সমীকরণের জন্ম দিচ্ছে বলে একটা বড় অংশ মনে করছে। কিন্তু এর থেকেও বড় বিপদ লুকিয়ে আছে অন্য জায়গায়। সেই বিপদটা হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরেই হতে পারে বলে মনে করছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ সহ একাধিক সংবিধান বিশেষজ্ঞ। সেই বিপদটা হলো যে হাসিনা যখন দেশ ত্যাগ করেছিলেন সেই সময় তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে কোনো ইস্তফাপত্র তিনি দেননি, অর্থাৎ পিএম হিসাবে তিনি কোনো রেজিগনেশন লেটার দেননি প্রথমত, অর্থাৎ ঢাকার হাতে হাসিনার প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো লিগ্যাল ডকুমেন্ট এই মুহূর্তে নেই। দ্বিতীয় বিষয়, হাসিনা নিজে থেকে দেশ থেকে পালিয়ে যাননি, পরিবর্তে তাকে পূর্ণ সম্মানে সামরিক সহায়তায় ভারতে পৌঁছে দেওয়া হয়েছিল। ফলে তিনি পলায়ন করা কোনো প্রধানমন্ত্রী নন। ফলে অনেকগুলো অংশকে বিচার করলে সেদেশের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ থেকে সেদেশের সংবিধান বিশেষজ্ঞরা মনে করছেন যে হাসিনা যখন দেশে প্রত্যাবর্তন করবেন তাকে তখন ডিফ্যাক্টো পিএম অর্থাৎ ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হিসেবেই ট্রিট করা হতে পারে, এই সম্ভাবনা আছে। তারা দুটো ছবি উঠে আসছে, একটা হলো যে সাম্প্রতিক নির্বাচনে তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন, ফলে তিনি একজন প্রধানমন্ত্রী। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে যেহেতু হাসিনা কোনো পদত্যাগপত্র পেশ করেননি, কোনো লিগ্যাল ডকুমেন্ট ঢাকার হাতে নেই, তিনি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করতে তাকে হবে, একটা অংশটা মনে করছে। ফলে এক্ষেত্রে যেটা হতে পারে, তিনি যখন দেশে ফিরবেন অর্থাৎ শেখ হাসিনা ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হিসেবে, তখন তার নির্দেশ সংবিধানের বিধিবদ্ধ যে আর্টিকেল অনুসারেই দেশের আইন শৃঙ্খলা প্রশাসন এমনকি সেনাবাহিনীর একটা বড় অংশ মানতে বাধ্য থাকবে। ফলে সংবিধান বিশেষজ্ঞরা মনে করছেন সাম্প্রতিক সময় লিবিয়া যেটা হয়েছে, লিবিয়ায় কী হয়েছে, লিবিয়াতে দেশের একটা অংশকে সেনা শাসকরা পরিচালনা করছে, অন্য অংশ পরিচালনা করছে সে দেশের নির্বাচিত সরকার। ফলে লিবিয়ার মতো বাংলাদেশের ভোটকেন্দ্র কি দুটি ভাগে ভাগ হয়ে যাবে? লিবিয়ার মতো কি বাংলাদেশেও একটা স্পষ্ট বিভাজন চলে আসবে? একটা শেখ হাসিনা নিয়ন্ত্রিত, অন্যটা তারেক রহমান নিয়ন্ত্রিত, লিবিয়ার মতো দুটো ভাগে ঢাকা ভাগ হয়ে যাবে? এই প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলে ঘোরাফেরা করছে। বাংলাদেশের গোটা ঘটনা প্রবাহের দিকে দিল্লির কড়া নজর আছে, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায় বা এশিয়া জুড়ে চীন এবং আমেরিকাকে চাপে রাখতে ইতিমধ্যে দাবার বড় চাল চেলে দিয়েছে ভারতবর্ষ। ইতিমধ্যে একটা মাস্টার স্ট্রোক নিয়েছে নয়াদিল্লি, সেটা হলো মালাক্কা স্ট্রেট, যেটা চীনের লাইফ লাইন বলা হয়, এবং যেখানে ইতিমধ্যে ইউএস 7th ফ্লিট তাদের সিবিজিকে দাঁড় করিয়ে রেখেছে আমেরিকা। সেই মালাক্কা স্ট্রেটের ঠিক সংলগ্ন একটি দেশ ইন্দোনেশিয়া, সেই ইন্দোনেশিয়ার সঙ্গে একটা বড় সামরিক চুক্তি করেছে ভারতবর্ষ। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি সে দেশে সফরে গেছিলেন, এবং সেই চুক্তি অনুসারে সারা বিশ্বের মধ্যে এই প্রথম ভারতবর্ষ একমাত্র ইন্দোনেশিয়াকে ব্রহ্মসের দুটো ভার্সন আমরা দিচ্ছি। প্রথম ভার্সনটি হলো এয়ার টু এয়ার, অর্থাৎ সুখোই থেকে লঞ্চ করে হিট করতে পারবে ইন্দোনেশিয়া। দ্বিতীয়টি হলো ট্রাক মাউন্টেড, অর্থাৎ তারা স্থলভাগ থেকে সেটাকে লঞ্চ করে হিট করতে পারবে। অর্থাৎ আমি উল্টো দিক থেকে দেখি, তাহলে চীনকে চাপে রাখতে ইন্দোনেশিয়া স্থলপথ এবং আকাশপথ উভয় দিকেই ব্রহ্মসের মতো পৃথিবীর অন্যতম সেরা শক্তিশালী মিসাইল ইতিমধ্যে হাতে পেয়ে গেছে। একই সঙ্গে আমরা ইন্দোনেশিয়াকে অস্ত্র 1 এবং অস্ত্র 2 এই এয়ার টু এয়ার মিসাইলও হস্তান্তর করছি।
শুধু এখানে এই সামরিক চুক্তি থেমে নেই ভারতবর্ষ এবং ইন্দোনেশিয়ার মধ্যে, এটা আরও এগিয়েছে এবং আরও বেশি আমরা প্রিসাইজড হতে এই চুক্তিটা করেছি। তা হলো ইন্দোনেশিয়ার অন্যতম বড় বন্দর সাবাং পোর্ট, যেটা মালাক্কা স্ট্রেটের ঠিক পাশেই রয়েছে, এই সাবাং পোর্টকে আমরা হাতে নিয়েছি এবং এটাকে মূলত মিলিটারি পোর্ট হিসেবে আমরা তৈরি করার পথে এগোচ্ছি এবং চুক্তি তাই হয়েছে। এবং আগামী কয়েক মাসের মধ্যেই সেখানে আমাদের 25 থেকে 30টা ওয়ারশিপস অবস্থান করবে এবং আমাদের সাবমেরিন সেখানে অবস্থান করবে, সেখানে আমাদের নাভাল ফোর্স যেমন অবস্থান করবে, একই সঙ্গে আমাদের আর্ম ফোর্স সেখানে পৌঁছাবে বলে একটা বড় অংশের তথ্য উঠে আসছে। এবং শুধু তাই নয়, এই গোটা অংশে যে বিপুল পরিমাণ ইন্ডিয়ান আর্ম ফোর্স, আমাদের নাভাল ফোর্স থাকবে, তাদের জন্য মিলিটারাইজড সিটি তৈরি হচ্ছে, অর্থাৎ পুরোপুরি একটা সৈন্য শহর আমরা এই ইন্দোনেশিয়ার পোর্টকে ঘিরে তৈরি করছি, যা কার্যত শত্রুপক্ষের নাভিশ্বাস তুলবে। খুব ভালো করে ফলো করবেন কেন আমরা সাবাং পোর্টকে বেছে নিলাম। তার কারণ হলো যে বঙ্গোপসাগর এবং বৃহত্তর ভারত মহাসাগরে আমাদের পরিষ্কার একটা সিগন্যাল আমরা পৌঁছে দিলাম যে এখানে ভারতবর্ষ আমাদের নাভাল ফোর্স, আমাদের আর্ম ফোর্স শেষ কথা বলবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো, যদি আমি বঙ্গোপসাগরের কথাই বলি, তাহলে সাবাং পোর্ট এমন একটা অবস্থানে রয়েছে যেটা এই অংশের এন্ট্রি গেট, অর্থাৎ শত্রুপক্ষের যে কোনো ওয়ারশিপস, যে কোনো সাবমেরিন ভারতবর্ষের চোখ এড়িয়ে তা এই রিজিয়নে বা এই জিওপলিটিক্সের যে গুরুত্বপূর্ণ অংশ আছে সেখানে অনুপ্রবেশ করতে পারবে না। এবং উল্টো দিক থেকে দেখলে এন্টার বাংলাদেশের উপকূলটাকে আমরা এই সাবাং পোর্টের মাধ্যমে ঘিরে ফেললাম, অর্থাৎ বাংলাদেশ যে কোনো মিস অ্যাডভেঞ্চারের চেষ্টাও করে সেটাকে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া হবে এই সাবাং পোর্টের মাধ্যমে। এবং ইন্দোনেশিয়ার একটা পার্ট যুক্ত হচ্ছে মায়ানমারের সঙ্গে, ফলে প্রয়োজনে আমাদের আর্ম ফোর্স ইন্দোনেশিয়ার ওই করিডোর থেকে মায়ানমার পৌঁছে পরবর্তী স্টেপ নিতে পারবে। এটা একটা পরবর্তী অর্থাৎ আগামী দিনের যে ওয়ার স্ট্র্যাটেজি তাকে ফলো করেই গোটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওয়ার স্ট্র্যাটেজিস্টরা মনে করছেন। শুধু জল নয়, আকাশেও আমরা সেরা। এই মুহূর্তে বিশ্বের মধ্যে অন্যতম সেরা শক্তি ভারতবর্ষ। তার কারণ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুসারে ইন্ডিয়ান এয়ারফোর্স তাদের 1716টি ফাইটার জেট, যার মধ্যে রয়েছে সুখোই 30 MKI, রাফায়েল দুর্ধর্ষ যে ফাইটার জেট, একই সঙ্গে তেজাসের মতো মাল্টিরোল ফাইটার জেট, 498টি অ্যাটাক হেলিকপ্টার, যার মধ্যে রয়েছে অ্যাপাচের মতো গুরুত্বপূর্ণ হেলিকপ্টার। এর পাশাপাশি আমাদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, এর মধ্যে রয়েছে S-400 ট্রায়াম্ফ, যেটাকে সুদর্শন চক্র বলা হয়। এর পাশাপাশি রয়েছে বিপুল পরিমাণ অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত ড্রোন এবং শক্তিশালী বিষয়, সব কিছু মিলে যেটা ইন্ডিকেট করছে এই মুহূর্তে বিশ্বের চতুর্থ শক্তিশালী বিমান বাহিনীতে পরিণত হয়েছে ভারতবর্ষের বিমান বাহিনী। এবং আমাদের আগে রয়েছে মাত্র 3টি দেশ, রাশিয়া, আমেরিকা এবং চীন। এবং যখন আমরা এই তথ্য পাচ্ছি তখন শুধুমাত্র এই একটা ইন্ডেক্সই আমাদের হাতে নেই, আরও একটি ইন্ডেক্স আমাদের হাতে আসছে, সেটি হলো ওয়ার্ল্ড ডাইরেক্টরি মডার্ন মিলিটারি এয়ারক্রাফট, অর্থাৎ আমাদের এয়ারক্রাফট কত বেশি আধুনিক তার উপর ভিত্তি করে এই সূচকটি তৈরি হয়েছে। এবং এই সূচক অনুসারে আমাদের অবস্থান এই মুহূর্তে 3rd পজিশনে আছে, অর্থাৎ চীনেরও আগে। অর্থাৎ আমাদের যে আধুনিক এয়ারক্রাফট এবং ক্রমশ আরও আধুনিক হয়ে ওঠা, এটা চীনকে টপকে আমরা তাদের আগে অবস্থান করছি। বার্তাটা নিশ্চিতভাবে সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতবর্ষের শত্রু রাষ্ট্রের কাছে খুব পরিষ্কারভাবে পৌঁছে যাচ্ছে। ওয়ার স্ট্র্যাটেজিস্টরা মনে করছেন যে আমাদের ক্রমবর্ধমান ডিফেন্স পাওয়ার এবং আমাদের এই ডিফেন্স পাওয়ারের যে সাইলেন্ট সাম্রাজ্য, তা ক্রমশ যেন ঘিরে ফেলছে শত্রু দেশ এবং তার উপকূল, তাদের আকাশপথকে। এমনটাই মনে করছেন বিশ্বের তাবড় ওয়ার স্ট্র্যাটেজিস্ট এবং বিশ্বের বিভিন্ন ধরনের যে প্রতিরক্ষা সংক্রান্ত যে রিসার্চ ওয়ার্কগুলো হয় তারা। আরও গুরুত্বপূর্ণ, অথেন্টিক এবং রেলিভেন্ট ইনফরমেশন নিয়ে ফিরছি পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ।